হয়নি, তার বেসমেন্ট মেমব্রেন ব্রেক করেনি, শুধুমাত্র যে স্কোয়ামাস এপিথেলিয়ামের বেলায় মাল্টিপল লেয়ার্স অফ স্কোয়ামাস সেলস, একটা গ্ল্যান্ডুলার সেলের বেলায় সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল সেলস, যেমন ধরো প্রস্টেটিক কার্সিনোমা ইনসিটু বা অনেক জায়গাতে ইনসিটু কার্সিনোমা হয়ে থাকে, সেগুলো শুধুমাত্র ওই বেসমেন্ট মেমব্রেনের লিমিটের মধ্যেই বাউন্ড আছে। দে হ্যাভ নট invaded yet, but it is a cancer, it is not dysplasia. Dysplasia-তেও আমাদের মরফোলজিক্যাল চেঞ্জেস একই রকমের হচ্ছে, সেখানে একটা নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও বেড়ে যাচ্ছে, নিউক্লিয়ার অ্যাটাইপিয়া হচ্ছে, হাইপারক্রোম্যাশিয়া হচ্ছে, কিন্তু তারা তখনও ডিসপ্লাসিয়া অবধি যতক্ষণ পর্যন্ত থাকছে বাই নেচার, যতক্ষণ পর্যন্ত সে ডিসপ্লাসিয়াতে আছে ততক্ষণ পর্যন্ত সে রিভার্টেবল। বাট when it is cancer, when it is in situ cancer, it is not reversible. It has the unidirectional progress, only forward progress. It will not revert back in situ carcinoma. তার মানে in situ carcinoma কে আমাদের ক্যান্সার হিসেবেই ডিল করতে হবে, কিন্তু ডিসপ্লাসিয়া যদি কোথাও থেকে থাকে তাহলে আমরা তার যে প্রভোকিং ফ্যাক্টর, যেটা যে কারণে হয়েছে ক্যান্সারটা, ধরো ক্রনিক একটা ইনফ্লামেশন কি একটা ইরিটেশন, ক্রনিক ইরিটেশন, কিংবা একটা ভাইরাল কিছু ইনফেকশন বা একটা কোনো কেমিক্যালের এক্সপোজার, সেইগুলো যখন হয়েছে, তারা যখন আমার একটা ডিসপ্লাসিয়া অবধি করেছে একটা আমার এপিথেলিয়াল সেলে, তখন পর্যন্ত আমি যদি সেই ফ্যাক্টরটাকে, প্রভোকিং ফ্যাক্টরটাকে, আমি যদি স্টিমুলেটিং ফ্যাক্টরটাকে আমি যদি রিমুভ করে দিই, তাহলে ডিসপ্লাসিয়া উইল রিভার্ট ব্যাক, ইট উইল হ্যাভ এ রিভার্স প্রোগ্রেস। তখন আমাদের আর ক্যান্সারের দিকে নাও এগোতে পারে জিনিসটা, কিন্তু যার ইনসিটু ক্যান্সার হয়ে গেছে তার এমন এমন মিউটেশন ঘটে গেছে যে সে আর রিভার্ট ব্যাক করতে পারবে না। This is the basic difference in the in situ carcinoma. And in situ carcinoma মানে in situ সবসময় কার্সিনোমাতে হয়। This type of in situ condition does not occur in cases of sarcoma, because it has no basement membrane limitation. The mesenchymal cells do not have any limitation. তারা একটা কিছু কোথাও ইনভেট করে গেল কি না গেল সেটা অন্য কথা, কিন্তু সেই জন্যই ইনসিটু কথাটা সবসময় কার্সিনোমা। সার্কোমার বেলায় এই কনসেপ্টটা আসে না, এই যে ইনসিটুর কনসেপ্টটা, এটাই সার্কোমার বেলায় খাটে না, এটা শুধুমাত্রই কার্সিনোমার জন্য। আমি ক্লিয়ার? অ্যাঞ্জিওজেনেসিস মানে কি? নতুন ব্লাড ভেসেল তৈরি হচ্ছে, খুব বেশি ডিটেইলে তোমাদের জানার দরকার নেই, তবুও বলছি। ধরো যেখানে সেল প্রলিফারেট করছে তার তো খাদ্য দরকার, অক্সিজেন দরকার, নিউট্রিশন দরকার, সেটা এনে দেবে কে? ব্লাড ভেসেল এনে দেবে। এইবারে কতগুলো সেল আমি এখানে ঢিপি করলাম, কিন্তু সেখানে আমার অন্য সিমেন্ট আনার বা অমুক তমুক জিনিসপত্র আনার রাস্তাটাকে আমি তৈরি করলাম না, তাহলে তো ইটের ঢিবি হয়ে পড়ে থাকবে, সেটা দিয়ে আমি বাড়ি বানাতে পারবো না। ইটের পাঁজা হয়ে পড়ে থাকবে। মানে সেল যদি শুধু নিজে নিজে প্রলিফারেট করে যায়, কিন্তু প্রলিফারেট করতে গেলেও তো তার ডিএনএ ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে অমুক তমুক তার তো সবকিছুই লাগবে, নিউট্রিয়েন্টস লাগবে, তো তাহলে প্রত্যেকটা পদেই তার নিউট্রিয়েন্টস লাগবে, অক্সিজেন লাগবে, তাহলে সেগুলো আনবে কে? ব্লাড ভেসেল আনবে। তাহলে শুধুমাত্র টিউমার সেল, ম্যালিগন্যান্ট সেল, তারা প্রলিফারেট করলে একটা টিউমার তো হতে পারবে না, সেখানে আমার রাস্তা তৈরি করতে হবে, তার ট্রান্সপোর্ট তৈরি করতে হবে, সেই ট্রান্সপোর্টটাকে না ব্লাড ভেসেল। কাজে নতুন ব্লাড ভেসেল সেখানে তৈরি হতেই হবে। এইবারে নতুন ব্লাড ভেসেল তো তৈরি করার বডির সেখানে কোনো প্ল্যান ছিল না, বডির তো সেখানে নতুন একটা ব্লাড ভেসেল তৈরি করার কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, বা এটা একটা হিলিং প্রসেসও নয় যে সেখানে একটা ব্লাড ভেসেল তৈরি করবে, যেমন আমাদের হিলিং এ হচ্ছিল। তাহলে এখানে কারা তৈরি, এই অ্যাঞ্জিওজেনেসিসটাকে কে স্টিমুলেট করলো, কে চাইলো যে এখানে অ্যাঞ্জিওজেনেসিস হোক?
ব্লাড ভেসেল গ্রো করুক, কে চাইলো? টিউমার সেলরাই চাইলো, টিউমার সেলরাই চাইলো। তারাই তাদের মিউটেশন করে এমন কিছু ফ্যাক্টর তারা লিবারেট করলো যেটা নাকি স্টিমুলেট করলো ব্লাড ভেসেল গ্রো করতে। দ্যাট ইজ দ্য অ্যাঞ্জিওজেনেসিস, দ্যাট ইজ দ্য অ্যাঞ্জিওজেনেসিস। অ্যান্ড অ্যাঞ্জিওজেনেসিস কিভাবে হয়, একটা এন্ডোথেলিয়াল সেল আগে গেল, গিয়ে তার মধ্যে ক্যানালাইজেশন, সেসব অত ডিটেলে তোমাদের জানার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। আর don't try to মুখস্থ ইট। আমি তোমাদের মলিকিউলার বেসিসের একটা সেদিন একটা স্কিম্যাটিক বলেছিলাম, মনে আছে? একটু ফিরে যাই আমার নিজের ইয়েতে। এটাই তো দুটো কোয়েশ্চেন মেইনলি আমাদের ক্যান্সারের সঙ্গে রিলেট করে, আমাদের মেইন দুটো প্রশ্ন, why there is excessive and uncontrolled growth, আর how এটা কেন এটা আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে। এই দুটোই মেইন প্রশ্ন আমাদের অঙ্কোজেনেসিসের সঙ্গে বা কার্সিনোজেনেসিসের সঙ্গে। তাহলে সেইটা যখন ডিফেক্ট আমাদের, আমি সেদিন যেমন বলছিলাম যে এই এতগুলো জায়গায় ডিফেক্ট হতে হবে। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কে বেশি হতে হবে, বেশি বেশি আসতে হতে পারে, গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর বেশি হতে পারে। আগের দিন ছবি এঁকেছিলাম, মনে আছে? একটা রিসেপ্টরের অমুক তমুক সেখানে, আচ্ছা ছবিটাও আছে। সিগন্যাল ট্রান্সডিউসিং যে প্রোটিন থাকছে, মানে ওই জাস্ট ইন্ট্রা মেমব্রেনাস পোর্শন থেকে নিউক্লিয়াস অব্দি যারা নিয়ে যাচ্ছে, সেটাই একটা মিউটেশন হতে পারে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নিউক্লিয়াসের মধ্যে হতে পারে। সাইক্লিন অ্যান্ড সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস যারা সেল সাইকেলটাকে চালিয়ে নিয়ে যায় এরকম করে স্পোক গুলো, সেইখানে গোলমাল হতে পারে। আর টিউমার সাপ্রেসার জিন ভেরি ইম্পর্টেন্ট, সেখানে গোলমাল। আর জিনস রেগুলেটিং অ্যাপোটোসিস, অ্যাপোটোসিস বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত জায়গার জন্য যে ডিফেক্ট, মাল্টিপল ডিফেক্ট হবে, যে কোনো একটা হবে না। তাহলে এইখানে মলিকিউলার এটা কোথায় দিলাম, এই যে এই ছবিটা একটা, এইটা হচ্ছে এখানে গ্রোথ ফ্যাক্টর, দিস ইজ দ্য রিসেপ্টর, অ্যান্ড এগুলো সমস্ত নানান রকমের প্রোটিনস যারা নাকি স্টিমুলেট করে, সিগন্যাল ট্রান্সডাকশন করে। তো এইখানে যখনই এই গ্রোথ ফ্যাক্টর এর সঙ্গে কম্বাইন করে, তখন হাইড্রোলিসিস অফ দ্য জিটিপি হয়। জিটিপি হয়ে গিয়ে সে এইখানে এইভাবে ট্রান্সডাকশন করতে থাকে। কিন্তু যেই এখানটায় সে স্টিমুলেট করে, এই জিনিসটা অ্যাক্টিভেটেড হয়, তখনই সঙ্গে সঙ্গে তার জিটিপিটা আবার কি হয়ে যায়, জিডিপি হয়ে যায়, তাই তো? ডিফসফোরাইলেশন হয়ে যায়, ট্রাই থেকে ডাই হয়ে যায়, তখন এটা আবার ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। কিন্তু এই যে এই জায়গাটা যদি আমার গোলমাল হয়ে গিয়ে থাকে, তাহলে আমার ব্যাপারটা মানে ক্যারি অন করতে থাকবে। দাঁড়া, আমি মলিকিউলার বেসিসটা আরেকটু আগে আছে বোধহয়। দিস ইজ দ্য মেইনলি মেইন কি বলবো, একটা ফ্লো চার্ট। এটা রবিনসেরই ফ্লো চার্ট, তোমরা দেখতে পারো। সেখানে একটা নর্মাল সেল থাকে, ডিএনএ ড্যামেজ যদি হয়, তা ডিএনএ ড্যামেজ কনস্ট্যান্টলি হচ্ছে আমাদের শরীরে, কেমিক্যাল দিয়ে, রেডিয়েশন দিয়ে, ভাইরাস দিয়ে। সেটা যদি সাকসেসফুল রিপেয়ার হয়, তাহলে আবার সে ফিরে যায় নর্মাল সেলে। যদি ডিএনএ ড্যামেজটা যদি ফেলিয়ার হয়, তাহলে সেখানে জিনোমে একটা মিউটেশন হতে পারে। সেখানে কি কি কোথায় কোথায় মিউটেশন হতে পারে না, গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ প্রমোটিং অঙ্কোজিনে হতে পারে, ইনঅ্যাক্টিভেশন অফ দ্য টিউমার সাপ্রেসার জিনে হতে পারে, আর অল্টারেশন ইন দ্য জিনস রেগুলেটিং দ্য অ্যাপোটোসিস হতে পারে। এটাই আমি পরে আরেকবার লিখেছি, এখানটা কন্টিনিউ করা যায়। তাহলে এই তিনটে জায়গায় গোলমাল হতে পারে, মিউটেশন হতে পারে। তাহলে এই দুটোর জন্য কি হবে, সেল প্রলিফারেশন বাড়বে। সেল প্রলিফারেশন বাড়বে কেননা গ্রোথ প্রমোটিং অঙ্কোজিনের মিউটেশন হয়ে সে বেশি বেশি কাজ করছে, আর টিউমার সাপ্রেসার জিন ঘুমিয়ে পড়েছে বা সাপ্রেসড হয়ে গেছে, সে কাজ করছে না। তাহলে এই দুটোর জন্য আমাদের কি হবে, আনরেগুলেটেড সেল প্রলিফারেশন হবে। আর উল্টো দিকে অ্যাপোটোসিস যেহেতু কমে যাচ্ছে, সেই জন্য আমাদের যে সমস্ত খারাপ সেল, তাদের এলিমিনেট করে দেওয়ার জন্য যে অ্যাপোটোসিসের পদ্ধতি আছে, সেটা কাজ করছে না। তাহলে ডিক্রিজ অ্যাপোটোসিস হচ্ছে একটা। তো সেই মিলে একটা কি হয়ে যাবে না, ক্লোনাল এক্সপ্যানশন অফ দ্য সেলস, অ্যান্ড this clonal expansion of cell will ultimately lead to malignant tumor. এইখানে কি কি হবে, decreased expression of the pro-apoptotic gene, যেমন এইগুলো সব হবে। আর অ্যাপোটোসিসের সঙ্গে রিলেট করে আমি যদি বলি,
আরে পাচ্ছি না আমি কোথায়। তো মেইনলি মলিকিউলার বেসিস বলতে যে সমস্ত কিছু কিছু ওই অঙ্কোজিন বা কেরাস, মেক, এই সমস্ত যেগুলো কিভাবে কাজ করে সেইটা নিয়েই হচ্ছে তোমার মলিকিউলার বেসিস অফ অঙ্কোজিন। তো যে টিউমারের একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হলো একটা সেলের মধ্যে, একটা সেলে যখন ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে গেল, তাহলে তার যে জেনেটিক ইনফরমেশন সেটা তো আর নর্মাল সেলের সঙ্গে মিলল না, আলাদা রকম হয়ে গেল। তাহলে সে আর সেলফ রইল না, তখন তো আর সে পুরোপুরি অনেকটা হয়তো একরকম, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সে আর সেলফ সেল রইল না, মানে তার নিজের সেলের থেকে একটু আলাদা হয়ে গেল। তাহলে যখনই আমাদের শরীরে কোনো নন সেলফ সেল পায়, শরীর নন সেলফ মানে আমার নিজস্ব কোনো সেল নয় এমন কোনো সেলকে পায় বা এমন কোনো অ্যান্টিজেনকে শরীর পায়, সেটা আমাদের কি হয়, আমাদের ইমিউন সিস্টেম দিয়ে সেটাকে এলিমিনেট করে দেওয়া হয়। এটাই হচ্ছে নর্মাল সার্ভাইলেন্স। তাহলে সাধারণভাবে আমাদের যদি ইমিউন সিস্টেম ঠিকঠাক কাজ করে, ঠিক মতন কাজ করে, তাহলে একটা সেল সে যখনই অ্যাবনর্মাল হয়ে গেল, সেলফ থেকে একটু পরিমাণে হলেও নন সেলফ হয়ে গেল, তখন তাহলে ইমিউন সিস্টেমের দায়িত্ব পড়ে গেল তাকে শরীর থেকে এলিমিনেট করে দেওয়া, সরিয়ে দেওয়া। এবং এটা হয়তো কনস্ট্যান্টলি আমাদের সবার শরীরে ঘটতেই থাকছে, কেন কিছু কিছু মিউটেশন তো আমাদের হচ্ছেই, সবার শরীরেই হচ্ছে, কারুর কম কারুর বেশি হচ্ছে, কারুর মানে এভাবেই আসছে, মানে জেনেটিক্যালি তো আমরা কিছু মিউটেশন নিয়ে জন্মেছি, কিছু আমরা অ্যাকোয়ার করছি নানান রকম ভাবে। তো তাহলে সেইগুলো তো সবসময় ম্যালিগন্যান্সি হচ্ছে না, তাহলে যে নন সেলফ যে সেলগুলো তৈরি হচ্ছে তাদের এলিমিনেট আমাদের বডি কিন্তু করতেই থাকছে। শুধু এই নয় যে টিউমার সাপ্রেসার জিন বা হ্যানা ত্যানা দিয়ে, ইমিউন সিস্টেমও কিন্তু সেখানে একটা টেক পার্ট করছে। তাহলে যে জিনিসটা থাকছে, প্রথম পল আর্লিক বলেছিলেন যে টিউমার সেলস আর নট টোটালি সেলফ, তারা কিছু পরিমাণে, যে কথাটা আমি বললাম, তারা কিছুটা পরিমাণে হলেও তারা নন সেলফ। ইমিউন সিস্টেম মে রেকগনাইজ দ্য টিউমার সেলস and may be able to eliminate them. This is known as the immune surveillance. এই ইমিউন সার্ভাইলেন্সটা কিন্তু আমাদের সকলের অগোচরে শরীরের ভিতরে চলছে বলেই সর্বক্ষণ বা সবারই আমাদের ক্যান্সার হওয়ার মানে রিস্কটা কম থাকছে যে কারণে। কিন্তু তাহলে এই যে কথাটা বললেন পল আর্লি, তার সাপোর্টিভ অবজারভেশন কি থাকলো না, আমরা দেখেছি যে কোনো একটা টিউমারের আশেপাশে প্রচুর পরিমাণে লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন থাকে। তোমরা যখন সিস্টেমিক প্যাথোলজি পড়বে তখন দেখবে একটা ব্রেস্ট কার্সিনোমায় প্রচুর লিম্ফোসাইট ইনফিলট্রেশন থাকে, সেমিনোমাতে প্রচুর লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন থাকে, থাইরয়েডের যে সমস্ত টিউমার প্রচুর লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন থাকে। তারা কেন গেছে? লিম্ফোসাইট তো আমাদের ইমিউন সিস্টেমের সেল, তার মানে সেখানে একটা কিছু ইমিউনোলজিক্যাল রিয়াকশন চলছে, তারা একটা প্রোটেক্ট করার চেষ্টা করছে, সেই জন্যই সেখানে প্রচুর পরিমাণে লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন ঘটছে around the tumors and the lymph nodes, draining the carcinoma. আরেকটা জিনিস কি এর সাপোর্টিভ এভিডেন্স কি না, ইমিউন ডেফিসিয়েন্সি পেশেন্ট যারা, ধরো এইড বা যারা কনজেনিটাল ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোমে ভোগে, তাদের মধ্যে দেখা গেছে কিছু কিছু ক্যান্সার, ইনসিডেন্স অফ ক্যান্সার একটু বেশি। তাহলে তাদের সেই ইমিউন সিস্টেম ঠিক মতন কাজ করতে পারছে না বলেই তাদের মধ্যে ক্যান্সারটা বেশি হচ্ছে, এটা এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে যে ডেমনস্ট্রেশন অফ টিউমার স্পেসিফিক টি সেলস অ্যান্ড অ্যান্টিবডিজ ইন ক্যান্সার পেশেন্ট, এটা আমরা ডেমনস্ট্রেট করতে পারি, টিউমার স্পেসিফিক টি সেল কিছু কিছু থাকছে। এবং কিন্তু তাহলে ক্যান্সার অকার্স when immune surveillance is imperfect, ন্যাচারালি সে ঠিক মতন কাজ করছে না বলেই, এই ইমিউন সার্ভাইলেন্সটা হচ্ছে না বলেই, এলিমিনেট করতে পারছে না বলেই ক্যান্সার হচ্ছে। তাহলে যখন ইমিউন সিস্টেম ইমপারফেক্টলি কাজ করছে তখনই তার একজন লোকের শরীরে ক্যান্সার হচ্ছে। Now some important questions about the tumor immunity. এখন অত সহজে ইমিউনিটি চ্যাপ্টার, ইমিউনোলজি চ্যাপ্টারও যেমন আমাদের কাছে ভাস্ট এবং এখনো অনেকটা ভেগ, তেমনি আবার ক্যান্সার মানে নিওপ্লাসিয়া জায়গাটাও। তবু কিছু কিছু কোয়েশ্চেন আমাদের মনে অ্যারাইজ করবেই। Now what is the nature of the tumor antigens? কি ধরনের অ্যান্টিজেন তারা তৈরি করছে? হ্যাঁ, নেক্সট হচ্ছে
which host effector system recognize the tumor cells? কারা recognize করছে, কারা কোন সেল, টি সেল, বি সেল, কারা recognize করছে? Is anti-tumor immunity effective against spontaneous neoplasm? মানে যেখানে নিজের থেকেই হচ্ছে, কোনো স্টিমুলেশন ছাড়াই একটা টিউমার হচ্ছে, সেখানেও কি তারা অ্যাক্টিভ? আর ক্যান এইটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, বিকজ ক্যান ইমিউন রিয়াকশনস বি এক্সপ্লয়েটেড ফর ইমিউন থেরাপি? যদি মানে ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে আমরা যদি অ্যান্টিবডি তৈরি করতে পারি, তাহলে সেই ক্যান্সার সেলগুলোকে আমরা মারতে সক্ষম হব, যেটা এখন অনেক টার্গেটেড থেরাপিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখনকার আমাদের ক্যান্সার থেরাপি ক্ষেত্রে, ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে। নাও অ্যান্টিজেন্স, না হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিজেন? তাহলে দু রকমের অ্যান্টিজেন আমরা জানি, একটা হচ্ছে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, আর একটা হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। নামের থেকেই বোঝা যাচ্ছে যে টিউমার স্পেসিফিক যারা, তারা ভেরি স্পেসিফিক ফর দোজ টিউমার সেলস, দে আর স্পেসিফিক, আমি বলেই দিচ্ছি তারা স্পেসিফিক। সো those antigens are found only on the tumor cells, not in any other cell or anywhere else. So tumor specific antigens present only on tumor cells and not on any normal cell. তাদের আর কোথাও পাওয়া যাবে না, because they are specific. The other is the tumor associated antigens. এরা টিউমারের গায়েও থাকে, আবার অন্য সেলের গায়েও থাকে। যেমন ধরো আমি বলতে চাইছি ERPR, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, এইগুলো আমাদের ডাক্টাল সেলের, নর্মাল ডাক্টাল সেলের গায়েও থাকে, আবার টিউমার সেলের গায়েও থাকে। তাহলে ERPR কি হলো? আমাদের টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, সেটা টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আমাদের হলো না। আবার কিছু কিছু অ্যান্টিজেন যেগুলো সিক্রিট করছে তারা, সেইগুলো হবে টিউমার। বাট দিস ক্লাসিফিকেশন is very imperfect, মানে সবসময় যে এটা খুব ট্রুলি হবে তা না। হ্যাঁ, টিউমার অ্যাসোসিয়েটেড কথাটার মধ্যে আবার একটু গোলমাল এসে যাচ্ছে, কোথায় কোথায় অ্যাসোসিয়েশন থাকছে, নর্মাল সেলেও যদি থাকছে তাহলে ক্যান্সার সেলে কিরকম ভাবে থাকছে, নানান রকম কোয়েশ্চেন এসে যাচ্ছে। সো দিস classification is not very perfect one. Modern classification is based on the molecular structure and source, মানে এটা শুধুমাত্র কোথায় এক্সপ্রেস হয়েছে সেই দিয়ে আর বলা হলো না, আমাদের ক্লাসিফিকেশন থাকলো না। এখন নতুন যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে মলিকিউলার বেসিসে, সবই এখন মলিকিউলার বেসিসে চলছে, বুঝেছো তো? কাজে মলিকিউলার বেসিসে আর তার সোর্স অনুযায়ী তাদের ক্লাসিফাই করা। তোমাদের জানার কোনো দরকার নেই, বারবার করে বলছি, অত ডিটেইলে, মানে শুধু এই দু চারটে কথা জানলেই এনাফ। নাও নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন আমাদের যখন হচ্ছে, তখন আমরা বারবার করে বলছি যে mutation of the proto-oncogene, mutation of the tumor suppressor genes, and some other genes not associated with neoplastic transformation, তা সেখানে হচ্ছে, যেমন অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে, এই সবগুলো ঠিক যে ডাইরেক্টলি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন এই জন্যই মানে করছে তা না, কিন্তু তারা অ্যাসোসিয়েটেড মিউটেশন, তারা কিছু কিছু পাশাপাশি থাকছে। তাহলে এই যে এই এত রকমের যে মিউটেশন হলো, তার জন্য কি হবে? জিনের মিউটেশন, জিন কি করে, তার কাজ কি? প্রোটিন সিনথেসিস। সব জিনই আলটিমেটলি প্রোটিন তৈরি করবে, আমাদের শরীরে কোনো না কোনো প্রোটিন তৈরি করবে। তো তাহলে এবারে যদি সেই জিনগুলো অল্টার্ড হয়ে গিয়ে থাকে, মিউটেটেড হয়ে গিয়ে থাকে, তাহলে যে প্রোটিনটা তারা তৈরি করবে সেটাও অল্টার্ড, সেটাও আর নর্মাল থাকছে না। সো দে প্রডিউস সাম altered proteins not present in normal cells naturally, they are produced by the mutated genes. So the nature of the protein is also altered, and these proteins, these abnormal proteins, may be found in the cytoplasm or may be released from the tumor cells and ultimately phagocytosed by the phagocytic cells. তাহলে এই অ্যান্টিজেন আমরা দু জায়গায় পাবো, একটা হচ্ছে সাইটোপ্লাজমিক অ্যান্টিজেন হিসেবে পেতে পারি, আর নয়তো ফ্যাগোসাইটোস প্রোটিন হিসেবে পেতে পারি তাদের কোথাও কোথাও। এইটা আমি ছোটবেলায় অন্তত এই জিনিসটা কোন টি সেল, মানে CD8 আর CD4 কোন MHCর সঙ্গে রিলেটেড, এটা মনে রাখার জন্য আমি একটা খুব নিজের মনে সহজ ফর্মুলা বার করেছিলাম।
মানে 8 কে 8, 4 দুগুণে 8, কেমন? কাজেই যে এমএইচসি ক্লাস 1 যে সে CD8 সেলকে অ্যাক্টিভেট করবে এবং সে অ্যাক্টিভেটেড হয়ে চেষ্টা করবে এই প্রোটিনগুলোর এগেনস্টে কাজ করতে, আর ক্লাস 2 এমএইচসি কাজ করবে ফ্যাগোসাইটিক যে সমস্ত প্রোটিন আছে সেইগুলোর এগেনস্টে। নাও অ্যান্টি টিউমার এফেক্টের মেকানিজম তাহলে কিভাবে কাজ করছে, অ্যান্টি টিউমার যে একটা যে ইমিউন সিস্টেম, এগুলো আমি বলছি তোমাদের বারবার করে, পুরো চ্যাপ্টারটাই কিন্তু খুব সুপারফিশিয়ালি, মানে আমি একদম সারফেস দিয়ে ভেসে যাচ্ছি, মানে আমি এটার কোনো ডেপথে ঢুকছি না। হ্যাঁ, কেন বুঝতেই পারছো এগুলোর একটু যদি আমি ডিপ করার চেষ্টা করি তাহলে অনেক বড়, যেটা তোমাদের জন্য তত কিছু দরকার নেই। এগুলো শুধু জাস্ট একটা ইমপ্রেশন রাখা, হয়তো জানি না শুনতে ভালো মন্দ লাগতে পারে। তো তাহলে এই যে আমাদের কিভাবে কি কাজ করছে, ইমিউন সিস্টেমটা কাজ করছে কাদের নিয়ে, না টি সেল, এনকে সেল, ম্যাক্রোফাজ আর কিছু অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু অ্যান্টিবডি দেখা গেছে যে টিউমার সেলের এগেনস্টে বডি নিজে সরাসরি কোনো এফেক্টিভ অ্যান্টিবডি তৈরি করতে পারে না। এই যে অ্যান্টিজেন তৈরি হচ্ছে,